বিএনপি সরকার ঘোষিত বিভিন্ন কার্ডের অর্থায়নের কারণে বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে। বিদ্যুৎ মন্ত্রীর এমন একটি মন্তব্যের ফটো কার্ড মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দাবিটিকে সত্যি ভেবে অনেকেই প্রতিক্রিয়া জানানো শুরু হয়, ব্যাপক আলোচনা এবং সমালোচনাও। কিন্তু ফ্যাক্ট চেকে দেখা যায় পুরো ফটো কার্ডটি ভুয়া। শুধু এটি নয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মেয়ের নামেও ভিন্ন এক শিশুর মন্তব্য ছড়িয়ে দিয়ে তৈরি করা হয় বিভ্রান্তি। আর সেই বিভ্রান্তির তালিকায় যোগ হয় স্পেনের ফুটবলার লামিন ইয়ামাল বাবা হতে যাচ্ছেন এমন দাবিতে ছড়িয়ে পড়া কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি একটি ভুয়া ছবিও। চলুন দর্শক কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। সারা দেশে জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুনাকি বলেছেন, সরকার ঘোষিত বিভিন্ন কার্ডের অর্থায়নের জন্যই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এমন দাবিতে কালের কণ্ঠর লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি করে। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় বিদ্যুৎ মন্ত্রী এমন কোনো মন্তব্যই করেননি। মূলত কালের কণ্ঠের লোগো নকল করে সম্পাদিত এই ফটোকার্ডটি প্রচার করা হয়েছে। কালের কণ্ঠ নিজেও ফটোকার্ডটি ভুয়া বলে নিশ্চিত করেছে। ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মেয়ে নিজেকে নাস্তিক দাবি করেছেন। এমন দাবি সম্বলিত একটি শিশুর ভিডিও ফেসবুক সহ ছড়িয়ে পড়ে প্রায় সবকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক বিভ্রান্তি তৈরি হলে দেখা যায় দাবিটি সম্পূর্ণ বানোয়াট। অনুসন্ধানে দেখা যায় ভিডিওটিতে থাকা শিশুটি স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে নন, বরং তিনি উষ্মি নামের একজন শিশু শিল্পী এবং জন্মগতভাবে তিনি হিন্দু ধর্মাবলম্বী। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দুই কন্যার পরিচয় ও শিক্ষা জীবনের তথ্য নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আবার কলা গাছের ছড়ি নষ্ট করায় ঢাকায় এক শিশুকে নির্মমভাবে মারধর করা হয়েছে এমন দাবি সংবলিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘটনাটি বাংলাদেশের বলে প্রতিক্রিয়াও জানায়। কিন্তু যাচাই করে দেখা যায় ছবিটি বাংলাদেশের নয়। এটি 2025 সালে মালয়েশিয়ার চেরাস এলাকায় পোষা কুকুরের আক্রমণে আহত হওয়া 6 বছরের এক শিশুর। মালয়েশিয়ার একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও একই ঘটনার সত্যতা মিলেছে। গুজব এখানেই শেষ নয়। স্পেনের ফুটবলার লামিন ইয়ামাল বাবা হতে যাচ্ছেন এমন দাবি সংবলিত একটি ছবি ভাইরাল হয় প্রায় সবকটা সোশ্যাল প্ল্যাটফর্মে। কিন্তু তার হাতে থাকা আল্ট্রাসনোগ্রামের ফ্রেম সহ ছবিটি বাস্তব নয়। একটি পুরনো ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় লামিন ইয়ামাল ও ইনেস গার্সিয়া সান্তোসের মুখ বসিয়ে এটি তৈরি করা হয়েছে। নির্ভরযোগ্য কোনো সূত্রে ইয়ামালের বাবা হওয়ার দাবির প্রমাণ মেলেনি। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। আগে জানিয়েছে আমাদের সাথে আজ উপস্থিত আছেন মানবাধিকার কর্মী ও গবেষক ডক্টর নার্গিস বানু। ডক্টর নার্গিস বানু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি থেকে আলোচনাটা শুরু করতে চাই, সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের অপতথ্য এবং গুজবের ব্যাপ্তি দেখতে পাচ্ছি, অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো সংস্থাকে নিয়ে যদি কেউ গুজব ছড়াতে চায়, অনেকটা সাংগঠনিক বা ব্যবসায়িক উপায়েই সেটা সম্ভব। আমি কাউকে টাকা দিলাম, কারো নাম বলে দিলাম, সেই নির্দিষ্ট টাকার বিনিময়ে কতটুকু বা কি পরিমাণ অপতথ্য ছড়ানো যায় সেটারও এখন অনেকটা রেড কার্ড চলে এসেছে। এই যখন পরিস্থিতি, আপনি কি মনে করেন সাধারণ মানুষের উপর এটা আসলে কি ধরনের প্রভাব রাখছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আর ৭১-এর দর্শকদেরকে শুভেচ্ছা। এটি আমরা এখন এমন একটি ডিজিটাল যুগে আছি। এই ডিজিটাল যুগে এটি একটি ক্যান্সারের মতো অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তবে এটি সারা বিশ্বের, এটি শুধু যে বাংলাদেশের তা নয়, সারা বিশ্বের জন্য এটি একটি কনসার্ন। এবং সেই কারণে আমরা অন্যান্য দেশগুলোতে, বিশেষ করে উন্নত দেশগুলোতে যতভাবে আইনগতভাবে আমরা দেখি যে সেটিকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের মতো কান্ট্রিজগুলোতে সেখানে কতটুকু করতে পারছে সেটি নিয়ে একটি প্রশ্ন আছে। অবশ্যই সেটি আমি যদি অস্ট্রেলিয়ার অ্যাসপেক্টে জিনিসটি ধরি, আমি একটা ডাটাতে দেখেছি যে অস্ট্রেলিয়ার
আপনার যারা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে তার মধ্যে 72% পিপল যারা ইউজার তারা এরকম মিস ইনফরমেশনের শিকার হয়ে থাকেন। তার মধ্যে আবার দেখা গেছে যে যারা ফেসবুক ইউজ করেন 64% এরকম মিস ইনফরমেশনের শিকার হন। তার মধ্যে এই 64%-এর মধ্যে আবার দেখা গেছে যে 43% পিপল যেটি নাকি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টেকনোলজি দিয়ে তৈরি বিভিন্ন মিস ইনফরমেশনের শিকার হয়ে থাকেন। তো এই জিনিসগুলো এটি প্রথমেই বলবো যে এটি অবশ্যই একটি মহামারী আকার ধারণ করেছে এবং এটির জন্য যেই পরিমাণ আপনার মানে নিজের জ্ঞান কিভাবে আপনি বুঝবেন যে এটি একটি মিস ইনফরমেশন অর ডিসইনফরমেশন অর ফেক নিউজ, এই জ্ঞানগুলো যদি আমার মনে হয় যে এই একটু যদি আমরা ইমপ্রুভ না করি আমাদের সর্বসাধারণের জন্য, যেমন ধরুন একটু আগে আপনি যে নিউজগুলো দেখছিলেন আমিও কিন্তু এই নিউজগুলো দেখেছি, কিন্তু আমি কিন্তু যেহেতু আমার মতো মানুষ আমরা যারা সবসময় নিউজ দেখি পড়ি বা ভিডিওগুলো দেখি আমরা কিন্তু ধরে নিতে পারি কোনো কোনো মানে রাইটিং স্টাইল অথবা ভিডিওর মানে কোয়ালিটি অথবা কন্টেন্টের আপনার কোয়ালিটি ইত্যাদি দিয়ে আমরা ধরে নিতে পারি যে এটি একটা ফেক নিউজ। আর প্রত্যেকটা নিউজ আপনি যেগুলো দেখাচ্ছিলেন আমি সেগুলো দেখেছি এবং আমার কাছে স্ট্রেট ওয়েতে মনে হচ্ছে এগুলো ফেক নিউজ। আবার যেমন ধরুন আপনার এই যারা আমার মতো যারা না তাদের জন্য এটা হলো এই সমস্যাটি একটি মহামারী। ডক্টর নার্গিস বানু, আমরা সচেতনতার জায়গাটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে আলাপ করবো, তার আগে আরো কিছু জায়গায় আমি একটু আসতে চাই। এই যে আমরা অপতথ্য বা গুজবের এখন যে অবস্থানটা দেখতে পাচ্ছি, প্রযুক্তি যেভাবে উন্নতি হয়েছে, অর্থাৎ আসল এবং নকল ছবির মধ্যে ফারাকটা করা খুব বেশি কঠিন হয়ে গেছে। অর্থাৎ আমি যদি নির্দিষ্ট কিছু পদ্ধতি না জানি আমি বুঝতেই পারবো না এই ছবিটা সত্য নাকি মিথ্যা। একটু জানতে চাই এখন যে পরিমাণ অপতথ্য বা গুজবগুলো ছড়ানো হচ্ছে, এটাতে আসলে একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনার কাছে জানতে চাই আমাদের দেশের বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু আমাদের মানুষ প্রস্তুত এই ধরনের অপতথ্যকে বোঝার জন্য বা সামাল দেওয়ার জন্য, কি দেখছেন? মানে সেটি আমি বলছিলাম যে এটি সচেতনতা, যেটি আমি বললাম যে এটি একটি বিরাট বড় সমস্যা আমাদের, বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য, যে আমরা যেহেতু সেই পরিমাণ সচেতন নই যে কিরকম হতে পারে একটি ভিডিও, কোনটাকে আমরা ফেক বলবো, কোন নিউজটাকে আমরা সত্য বলবো। যেমন ধরুন কোনো তথ্য কারা মেইন সোর্স কারা, মানে কারা এগুলা ছড়াচ্ছে এবং তাদের ইন্টেনশনটা কি পেতে যাচ্ছে। যখনই আমরা বাংলাদেশের একটা রাজনৈতিক পরিস্থিতির একটি উত্তেজনা দেখতে পাই তখনই ফেক নিউজ আরো ছড়াছড়ি বেড়ে যায়। তো এই জিনিসগুলোর সাথে আমার কাছে মনে হয় যে বিরাট একটি স্বার্থ জড়িত আছে, সেটি হলো রাজনৈতিক। এই স্বার্থটার সাথে বাংলাদেশের এই রাজনৈতিক এই যে স্টেবিলিটি নেই এবং এটি যখনই আপস এন্ড ডাউন করে তখনই আমরা দেখতে পাই যে ওনারা এই ফেক নিউজগুলো বাড়তে থাকে। যেমন ধরেন এখন সরকারে যা আছে, যারা সরকারে থাকতে পারেনি তারা যেভাবে ফেক নিউজ ছড়ানো শুরু করে, একজন মন্ত্রীকে দিয়ে, একজন এমপিকে দিয়ে বা একটা বিশিষ্ট ব্যবসায়ী দিয়ে অথবা একজন গুণী মানী ব্যক্তিদের নিয়ে যেরকম ফেক নিউজ ছড়িয়ে তাদের ইমেজটা নষ্ট করার চেষ্টা করে, সেটি তো অবশ্যই এটি যদি আমরা কন্ট্রোল না করতে পারি তো এটি তো বাড়তেই থাকবে। আপনি যদি বলেন যে আমরা কিভাবে কন্ট্রোল করি বা আমরা কিভাবে আছি এইরকম মানে এই পরিস্থিতিতে, আমরা দেখেছি যে এই জন্য কতগুলো আইন আছে, কতগুলো আপনার ধরেন কোড অফ কন্ডাক্ট আছে, অনেকগুলো প্রসেস আছে যেটির মধ্যে ডক্টর নাসরিন বানু আপনি ঠিকই বলেছেন। আমি একটু যে দিকটা আসলে আসতে চাই সেটা হচ্ছে এই যে আপনি প্রথমেই বলছিলেন যে আমাদের দেশের মানুষ এখনো সেই পরিমাণ সচেতন হয়ে ওঠে নাই যাতে তারা বুঝতে পারে যে কোনটা আসল বা কোনটা অপতথ্য। আমরা কেন আমাদের মানুষকে, জনগণকে এখনো সচেতন করতে পারলাম না, কি মনে করেন? সেটার জন্য আমি মনে করবো যে এটি শুধুমাত্র জনগণের উপর ছেড়ে দিলে হবে না। আমরা যারা আমরা মনে করি আমাদের একটি দায়িত্ব আছে আমাদের অসচেতন জনগণকে জানানোর জন্য, এটি আমি মনে করি সরকারিভাবে অনেকগুলো উদ্যোগ নেওয়া উচিত। যেমন ধরুন আমরা যদি
এই উন্নত দেশগুলোর দিকে তাকাই, আমরা কিন্তু দেখছি যে সরকার কিন্তু অনেক বেশি জনগণের চেয়ে অনেক বেশি এগিয়ে। যে একটি ঘটনা ঘটছে তারা কিন্তু খুব সচেতন যে এই ঘটনাকে কেন্দ্র করে, যেমন ধরেন এআই দিয়ে যে টুলস তৈরি হচ্ছে এবং মানুষের অনেক মানে ফেক নিউজ করে ভিডিও করে ছাড়া হচ্ছে, অনেক ধরনের ভয়েস কন্ট্রোল করতে পারছে না, অনেক শিল্পীরা তাতে তাদের গানগুলো চুরি হচ্ছে ইত্যাদি জিনিসগুলো আসছে এবং মানে আসছে যখন দেখছে, তখন কিন্তু রাজনীতিবিদরা সবার আগে মানে অ্যাক্টিভ হন, কারণ তারা দেখতে পাচ্ছে যে এই ইস্যুটাকে কেন্দ্র করে বিরাট বড় একটা কেওয়াজ হতে পারে। তখন তারা বিভিন্ন মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করেন। আপনি যদি দেখেন আমরা কিভাবে সচেতন হচ্ছি, আমাদের এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি গিয়ে অনেক নিউজ পেতে পারেন। আপনি যদি আজকে অনলাইনে শিকার হন, আপনি কি করবেন এই ইনফরমেশনটা দেওয়া আছে। আবার আপনি যদি ফেসবুকে গিয়ে আপনার বিরুদ্ধে কেউ যদি একটা এমন একটি কন্টেন্ট পোস্ট করে যেটি আপনি মনে করেছেন ডিফেমেশন হয়েছেন, আপনি ডিফেমড হয়েছেন, আপনি কোথায় কি করবেন? আপনি পুলিশে যাবেন না আপনি এখানে সরাসরি কতগুলো আপনার এই হেল্পলাইন আছে, হেল্পলাইনে আপনি রিং করতে পারেন, অনলাইনে গিয়ে আপনি সেটিকে দিতে পারেন। আমি জানি না বাংলাদেশে এই ব্যাপারে সরকারিভাবে কতটুকু উদ্যোগ নিয়েছি আমরা। তো এটি সাধারণ জনগণের উপর যে অটোমেটিক ওনারা শিখে যাবেন তা নয়। আমরা যতটা এই ইনফরমেশন কিভাবে ওনারা এডুকেট হতে পারেন, কিভাবে এই জিনিসগুলো চিনবেন, জানবেন, এই জিনিসগুলো কিভাবে ওনারা যদি আজকে ভিকটিম হন, এই ভিকটিম হওয়ার পরে তারা কোথায় গিয়ে সেটির জন্য হেল্প চাইবেন, ওনারা কি জানেন সেটি? এবং জানানোর জন্য আমরা কি কোনো কিছু উদ্যোগ নিয়েছি? এই জিনিসগুলো আমার মনে হয় বিশেষ করে দেখা ডক্টর নার্গিস বানু, একটা দীর্ঘ সময় যাবত যখন আমরা এই অনুষ্ঠানটাই করছিলাম, নানা ধরনের অতিথি আমাদের এখানে এসেছেন, অনেক ভুক্তভোগীও কিন্তু এসেছেন এবং অনেক বড় পর্যায়ের রাজনীতিবিদ থেকে শুরু করে বিশেষজ্ঞ যারা নিজেরাই এই ধরনের গুজব বা অপতথ্যের শিকার হয়েছেন, তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কোন ধরনের পদক্ষেপ নিয়েছেন আসলে এখান থেকে প্রতিকার নেওয়ার জন্য, অনেকেই কিন্তু শুধুমাত্র আইনি প্রক্রিয়ার কথা বললেও সেটা খুব বেশি কিন্তু ফলপ্রসূ আসেনি। আপনি কি মনে করেন এটা নিয়ে এখনো কি আমাদের আইনের যে ব্যবস্থা বা আইনি যে প্রক্রিয়া সেটা কি যথেষ্ট যাতে এই ধরনের কার্যক্রম যাতে তারা সামাল দিতে পারে? কি দেখছেন আপনি? আমি মনে করি না যে শুধু যে বাংলাদেশে এই মুহূর্তে যেই আইন দুই একটা আছে সেটি যথেষ্ট, কারণ আমরা পাশাপাশি দেখেছি যে অন্যান্য দেশে, যেমন আমরা অস্ট্রেলিয়ার কথা বলি, আমরা অস্ট্রেলিয়াতে দেখেছি যে অনলাইন সেফটি অ্যাক্ট আছে, তারপরে আপনার এই যে ব্রডকাস্টিং সার্ভিসেস অ্যাক্ট আছে, তারপরে বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন ধরেন অস্ট্রেলিয়ান কমিউনিকেশন এন্ড মিডিয়া অথরিটি একমা বলে, তারা অনেক মিডিয়াকে কন্ট্রোল করেন, তাদের উপর সুপার পাওয়ার দেওয়া আছে। এছাড়াও অনেক বিল আছে, লেজিসলেশন আছে। আপনি দেখেছেন যে আমাদের অস্ট্রেলিয়াতে আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া হলো ওয়ান অফ দ্য ফার্স্ট কান্ট্রি যেখানে নাকি 16 বছরের নিচে কেউ যাতে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করতে না পারে সেই জন্য আইন করে সেটিকে কন্ট্রোল করা হচ্ছে। তো এই অনেকগুলো পদক্ষেপ দিয়েছে। আপনি পুলিশের কাছে যেতে পারেন, আমাদের এখানে যে কোনো সময় পুলিশের কাছে যেতে পারেন, অনলাইনে যেতে পারেন। তো এতগুলো সিস্টেম আরো আলোচনা থাকতে হবে। আমরা সাম্প্রতিক সময়ে যে ধরনের গুজব দেখছি অনেকটা পরিকল্পনা মাফিক করা হচ্ছে। কোন দিন কি ধরনের গুজব ছড়ালে মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই ধরনের গুজবই সবচেয়ে বেশি ছড়ানো হয়। যখন সাধারণ মানুষের টার্গেট হয়, সাধারণ মানুষের মানসিকতা, তার সিদ্ধান্ত যখন টার্গেটে চলে আসে, তখন এই ধরনের কার্যক্রম খুব বেশি প্রভাবিত করে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে। এই পরিস্থিতিটা আপনি কিভাবে দেখেন এবং এর কি কোনো সমাধান দেখেন? কোথা থেকে কি আমরা এটার প্রতিকার পেতে পারি? একটু আগে যেটি বলছিলাম যে আসলে আমরা বাংলাদেশের পরিস্থিতিটার সাথে কিন্তু এই ফেক নিউজগুলোর একটা রিলেশন দেখতে পাই, যে যখনই আমরা পরিস্থিতি একটু আপস এন্ড ডাউন দেখি তখন কাকে এবং কে মেইন ইয়েতে আছে, আপনার ফোকাসে আছে, এবং কোন পার্সনকে আপনার অ্যাটাক করলে, কাকে দিয়ে অ্যাটাক করলে কি ধরনের বেনিফিট পাওয়া যাবে, সেই জিনিসগুলো আমরা দেখতে পাই। তবে আমি যেটি বলি যে একটা কথা আছে না, যে আপনি যদি আইন দিয়ে এগুলোকে কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু এটি কোনো সময় কমবে না। এবং এই যে আইনের জায়গাটুকু কি আসলে আইন, ওই যে আপনি একটা বলছিলেন যে অনেক যারা ভিকটিম তারা আইনের দ্বারস্থ হয়েছেন কিন্তু সেভাবে সেবাটা পাননি। কিন্তু আসলে আমাদের এনাফ কিনা, আমাদের যে যারা এখন ভিকটিম হচ্ছি, আমরা যারা ভিকটিম হচ্ছে আমরা কোথায় যাব?
কোথায় বিশেষ করে যাওয়ার নারীদের পরে কথা বলতে চাই, অনেক তার- নারী আছেন যারা জি। এই ধরনের বিপদে পড়লেও আসলে কোনো দিকে যেতে চান না, শুধুমাত্র সামাজিক এবং যে জায়গাটা রয়েছে সেই কারণে। এই জায়গাটাও একটু যুক্ত করে বলবেন। জি, সেটাই আমি বলছিলাম যে আমরা অনেক নারীদেরকেও দেখেছি যে আপনার টক শো গুলোতে দেখেন, আমরা যখন কোনো মহিলা যখন টক শোতে পার্টিসিপেট করে, ওনারা যদি কোনো কমেন্ট করেন সেটার পরে কি পরিমাণ তাদেরকে এই বট বা মব বাহিনী বলেন যেইভাবে কমেন্ট করতে থাকে, আবার ঠিক একই কমেন্টের জন্য একজন পুরুষ যদি হয়ে থাকে তাকে আবার সেটি করে না। তো এইরকম পরিস্থিতিতে আমরা তাহলে কিভাবে এই সুন্দর একটা পরিবেশ পাবো? তো সেই কারণে বলছি যে এগুলো ছেলে বা মেয়ে যেই ভিকটিম হোক না কেন, তার জন্য যদি আমরা হেল্প বা সাপোর্ট পাওয়ার জন্য যে পরিবেশটা তৈরি করতে না পারি বা প্লেসটা আমরা না দিতে পারি, প্ল্যাটফর্মটা না দিতে পারি, তাহলে সেটার কোনো উন্নত হবে না। আমরা যেটা এখানে দেখেছি যে তারা একটি কমিশন, আমাদের অস্ট্রেলিয়াতে আমরা যেটা দেখেছি যে ই সেফটি নামে একটি কমিশন গঠন করেছে কমিশনার, সেখানে তারা সবসময় সেগুলা মনিটরিং করেন, আপনি ইনভেস্টিগেশন করেন, জনগণ কি দেখতে যায়। আজকে ধরুন আমি একটা কথা বলেছি, আমাকে কেউ অ্যাটাক করেছে ফেসবুকে গিয়ে, আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যদি হয়ে থাকে, তো এখন আমি কি করব, আমি কোথায় যাব, আমি যদি না জানি এবং আমি যাওয়ার পরে যদি সেটার কোনো অ্যাকশন না হয়, সেটা তাহলে কিন্তু যে একবার আমাকে অ্যাটাক করেছে, মানে সাইবার অ্যাটাক যেটাকে আমরা বলি, তো তাকে আপনি কি করে তার দেখা দেখে হয়তো পরবর্তীতে আরো অন্যরাও করবে, কারণ এটার কোনো অ্যাকশন নেই। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে ছেলে হোক মেয়ে হোক, মেয়েদের জন্য তো অবশ্যই সেটি আরো বেশি সেন্সিটিভ, কারণ একটা মেয়ের জীবনে একটি কলঙ্ক রটানো যতটা ইজি এবং তাকে যতটা পারিবারিক ভাবে বা সোশ্যালি যতটা তাকে হেয় করা যায়, এটা অন্যদের ক্ষেত্রে সেটি এতটা হয় না। যার কারণে এই মেয়েদের ক্ষেত্রটা কেন্দ্র করে মেয়েদেরকে এবং পুরুষদেরকে দুই গ্রুপকেই আমরা চাইবো যে এই সাইবার বুলি থেকে তাদেরকে রেস্কিউ কিভাবে প্রতিকারগুলো করা যায়, তাহলে মোটা দাগে আমরা বলতেই পারি যতটুকু আমাদের প্রযুক্তিগত এগোতে হবে, আইন নিয়ে যতটাই কাজ করা দরকার হচ্ছে, তারও সাথে সাথে সাধারণ মানুষকে সেই প্ল্যাটফর্মটা দেওয়া, যাতে তার উপর এরকম কোনো ঘটনা ঘটলে সে যাতে সরাসরি প্রতিকার চাইতে পারে এবং জানতে পারে কি করতে হবে। ধন্যবাদ ডক্টর নার্গিস বানু, বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছ থেকে পেলাম, ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন মানবাধিকার কর্মী ও গবেষক ডক্টর নার্গিস বানু। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ক্ষেত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন ৭১ সাথে।